তোরা আমার স্বামীকে মেরেছিস, আমি তোদের কিছুই বলিনি, কিন্তু তোরা আমাকেও বাঁচতে দিলি না, আমার সন্তানকেও পৃথিবীতে আসতে দিলি না। তোদের কাউকে বাঁচতে দেব না আমি। আজ থেকে এই নদী পার হতে পারবি না, কেউ না। এ কি, এ কেমন জ্বর শুরু হয়ে গেল? একটু আগেও তো সব ঠিক ছিল। আরে, আমি যা শুনতে পাচ্ছি তোমরাও কি তাই শুনতে পাচ্ছ? এভাবে হাসছে কে? কে কোথায় আছো? বাঁচাও আমাদের! এসব কি শুরু হলো? আরে, তাকাও ওদিকে। ওরে বাবা, এটা কি? কি ভয়ঙ্কর দেখতে! বাঁচাও, কেউ বাঁচাও আমাদের! কে কে বাঁচাবে তোদের? যে আসবে সেই মরবে, কেউ বাঁচাতে পারবে না তোদের। পেতনির হাসির সাথে সাথে ঝড় আরো বেড়ে যায় এবং নৌকা সহ সব লোক ডুবে মারা যায়। এভাবেই মেরে শেষ করব তোদের। তোরা যেমন আমাদের বাঁচতে দিসনি, আমিও তোদের বাঁচতে দেব না। এসব কি করে হলো? এই দিনে তো নৌকা ডোবার কথা না, আর কোনো ঝড় বাতাসও হয়নি। এমন করে কি হলো কে জানে। এভাবে প্রায় প্রতি রাতে নৌকা ডুবে মানুষ মরতে শুরু করলো। সবাই মিলে তখন মোড়লের কাছে গেল। সবই তো দেখেছি, আমি চেষ্টাও করছি, তবে কোনো কুল কিনারা করতে পারছি না। আমার মনে হয় রাতে আর আমাদের নৌকা পার না হয় ভালো। মোড়ল মশাই ঠিক কথাই বলেছেন, আমরা আর রাতে নদী পার হব না। সেই থেকে রাতে নদী পার হওয়া বন্ধ হয়ে গেল। এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, না হলে কখনো আবার নৌকা নিয়ে ডুবে যাব। ঠিক আছে নাকি? ঠিক বলেছো ভাই, আগে যান বাঁচাতে হবে। চলো বাড়ি ফিরে যাই। ভয়ে এই গ্রামের সবাই রাতে চলাচল বন্ধ করেছে। দিনে আমার এসব করার শক্তি থাকে না। তাতে কি হয়েছে? একটা মানুষ গেলে আমি তাকেই মারবো। একজন মানুষও রেহাই পাবে না আমার হাত থেকে। এত সকালে কে এসে আবার হাজির হলো? দূর, ভালো লাগে না। রাত জেগে পরে সকালের দিকে ঘুমালাম, তাও শান্তি করে একটু ঘুমাতে পারলাম না। স্যার, আপনার নামে একটা লেটার আছে। আমার নামে লেটার? আচ্ছা দিন। এই যে স্যার, এখানে একটা সাইন করুন। আরে, আমি চাকরি পেয়ে গেছি। বেশ কিছুদিন আগে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবো ভাবিনি। কিন্তু চাকরির জায়গাটা মনে হচ্ছে শহর ছেড়ে বেশ দূরে। কি আর করা, সরকারি চাকরি বলে কথা, যেখানেই দেবে সেখানেই যেতে হবে। পরের সময় সুযোগ বুঝে ট্রান্সফার নেওয়া যাবে। কিন্তু বিপদ হলো, আজ গিয়ে কালকেই জয়েন দিতে হবে। বাড়িতে খবরটা দিয়ে ব্যাগটা গুছিয়ে নেই। হ্যালো মা। শাহিন একজন সদ্য পাশ করা এমবিবিএস ডাক্তার। কিছুদিন আগে এসে সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিল। এবার চাকরিটা তার হয়ে গেছে, কিন্তু পোস্টিং হয়েছে ফুলবাড়িয়া নামের একটা ছোট্ট গ্রামে। ওহ, আর যে কত রাস্তা যেতে হবে কে জানে। বাসে বসে থাকতে থাকতে আমার পিঠ যেন বেঁকে গেল। হঠাৎ বাসটি জঙ্গলের মাঝে থেমে যায়। বাসের ভিতর হইচই শুরু হয়। আরে কি ড্রাইভার ভাই, এই জঙ্গলের মধ্যে বাস নামালেন কেন? ভাগ বালুক দিয়ে আমাদের খাওয়াবেন নাকি? আমি ইচ্ছে করে থামাইনি ভাই, একাই থেমে গেছে। এই কন্ডাক্টর, দেখতো গাড়ির কি হলো। ধুর, একে সন্দেহ হয়ে আসছে, এর মাঝে আবার এসব ঝামেলা, ভালো লাগে না। ভাই, চাকা দুটো নষ্ট হয়ে গেছে। আমাদের কাছে একটা আছে, আর একটা শহরের দিকের কোনো গাড়িতে করে গিয়ে নিয়ে এসে তারপর লাগাতে হবে। সে কি? তবে আমাদের কি হবে? গাড়ি ছাড়বে কখন তাহলে? মিথ্যে বলে লাভ নেই, কাল সকালের আগে পারবো না মনে হয়।
তাহলে যে হবে না, আমাকে আজই পৌঁছাতে হবে। কোথায় যাবেন আপনি? ফুলবাড়িয়া। তাহলে এক কাজ করুন, সামনে 10 মিনিট হেঁটে গেলে একটা রাস্তা পাবেন। সেখান থেকে গরুর গাড়ি নিয়ে নদীর পাড়ে যান। তারপর একটা নৌকা নিয়ে নদী পার হলেই হয়ে যাবে। আপনাকে তাহলে আর কাল সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে না। ঠিক আছে, তাহলে তাই করি। শাহিন বাস থেকে নেমে হাঁটা শুরু করে। কিছু দূর গিয়ে সে একটি রাস্তা ও একটি গরুর গাড়ি দেখতে পায়। যাবেন নাকি স্যার? হ্যাঁ, যাব। কোথায় যাবেন বলুন, নামিয়ে দিয়ে আসি। নদীর ঘাট পর্যন্ত নিয়ে যাও, তাহলেই হবে। নদীর ঘাট? এখন তো প্রায় সন্ধ্যা, সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। আপনি ওই রাতে নদীর ঘাটে গিয়ে কি করবেন? কি আবার, নদী পার হয়ে ফুলবাড়িয়া যাব। ওই রাতে নদী পার হওয়ার মতো কোনো নৌকা আপনি পাবেন না স্যার। সে তোমাকে বুঝতে হবে না, তুমি নিয়ে গেলে যাও, না হলে আমি অন্য গাড়ি দেখছি। রাগ করবেন না স্যার, আমি আপনার ভালোর জন্যই বললাম। আসুন, গাড়িতে উঠে বসুন। এই চল চল। স্যার, তা আপনি এই গ্রামে কেন যাচ্ছেন? কোনো আত্মীয় আছেন নাকি? না, আমার কেউ এখানে নেই। এখানকার সরকারি হাসপাতালে ডাক্তারের চাকরি পেয়েছি আমি। সেখানে কালকের মধ্যেই জয়েন দিতে হবে, তাই তো এমন তাড়াহুড়া। তা তুমি আমাকে যেতে নিষেধ করছিলে কেন বলো তো? সে কথা আর কি বলবো স্যার, আপনি শহরের মানুষ, বললে তো বিশ্বাস করবেন না। কিন্তু এখনকার সবাই জানে ওই নদীর ভয়ঙ্কর কাহিনী, তাই তো একটা নৌকাও রাতে পাওয়া যায় না। তা কি সেই কাহিনী, বলো শুনি। এখনো তো অনেকটা রাস্তা, গল্প শুনতে শুনতে যেতে বেশ মজা লাগবে। হোক সে তোমাদের বানানো গল্প। বানানো গল্প নয় স্যার, একদম সত্যি কাহিনী। বেশ, বলো তাহলে। শুনুন তবে। গাড়োয়ান বলতে শুরু করে ফুলবাড়িয়া গ্রামের সেই অভিশপ্ত কাহিনী। ওই গ্রামে একজন চোর বাস করত। নাম তার কালু। সে রোজ কারো না কারো বাড়িতে চুরি করত, কিন্তু কেউ কোনোদিন তাকে হাতে নাতে ধরতে পারত না। তাই পুলিশে দেওয়া বা তার কোনো বিচার কেউ বসাতে পারত না। কিন্তু গ্রামের সবাই বুঝতো চুরিগুলো সেই করেছে, তাই তারাও ধীরে ধীরে খেপে যায় তার উপর। সবকিছু চুরি করা শেষ, এবার এগুলো নিয়ে পাশের গ্রামের সর্দারের কাছে বিক্রি করে আসি। চুরির জিনিস কখনো আমি নিজে করে নেব না, অত বোকা আমি নই। এ কি, আমার ঘরের জিনিসগুলো কোথায়? ঘরের যে আর একটা জিনিসও নেই। সখিনার চিৎকারে হাবলুর ঘুম ভেঙে যায়। কি হলো বউ, ঘুম থেকে উঠে এমন করে চিৎকার করছো কেন তুমি? চিৎকার করছে কি আর সাধে? দেখো, ঘরে একটি জিনিসও নেই, এদিকে ঘরের দরজাও লাগানো। তাহলে জিনিসগুলো গেল কোথায়? কি বলছো? কই দেখি। আসলে তো ঘরে কোনো জিনিস নেই। দাঁড়াও দাঁড়াও, ঘরের চারপাশটা একবার দেখে নিই। বউ, এই দেখো, খাটের নিচের দিক থেকে শীত কাটা যে। হায় হায়, চোর তাহলে শীত কেটে আমার সব জিনিস নিয়ে গেছে, কিচ্ছু রেখে যায়নি। শীত কেটে ঘরের সব জিনিস নিয়ে গেল, তাও কিছু বুঝতে পারলাম না। বুঝবে কি, পড়ে পড়ে তো সারা রাত মরার মতো ঘুমিয়ে থাকো। এসব কি আর তোমার কোনো খেয়াল থাকে? নাক ডেকে ডেকে সারা রাত ষাঁড়ের মতো ঘুমিয়ে থাকো। আমাকে নিয়ে গেলেও তো টের পাবে না তুমি। শুধু কি আমি টের পাইনি, তুমিও তো ঘুমিয়েছিলে। তুমি কি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, এখন তো সব আমার ঘুমের দোষ। সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটবো, তোমাদের রেঁধে খাওয়াবো, আবার রাতে আমি একটু ঘুমাতে পারবো না? সে কথা আমি কখন বললাম? তুমি আমার টের পাওয়ার কথা বললে বলেই তো আমি ওই কথা বললাম। যাই হোক, তুমি আর কান্নাকাটি করো না, আমি আবার সব কিনে এনে দেব। ঘরটাও সারানোর ব্যবস্থা করতে হবে, না হলে চোরের জ্বালায় কোনো জিনিস টেকানো যাবে না। হাবলু কাজে বেরিয়ে পড়ে। সখিনা চোরকে বকাবকি করতে করতে ঘরের কাজ করতে থাকে। লাবণী সখিনার বাড়িতে এসে সখিনার থেকে সব শুনে তারা কালুর বাড়িতে যায়। কালু আর তার অন্তঃসত্ত্বা স্ত্রী মমতা বারান্দার মাটিতে বসে হাসি মুখে পান্তা ভাত খাচ্ছিল। দেখেছো, দুজন কেমন হাসতে হাসতে লুটোপুটি করছে। চুরি করে এনে ঘর ভরিয়ে ফেলেছে কিনা। মনে আজ খুব সুখ।
চলো কাছে গিয়ে কথা বলি। আরে ভাবি, আপনারা তা কি মনে করে? কেন, তোমাদের বাড়ি কি আমরা আসতে পারবো না? মানা আছে নাকি? না না, তা হবে কেন? কেউ তো কোনোদিন আসেন না, তাই ভাবলাম হয়তো কোনো দরকার। কোনো দরকারই না, এমনি হাঁটতে হাঁটতে এদিকে এসেছিলাম, ভাবলাম একটু গল্প করে যাই। আপনারা ঘরে গিয়ে বসুন, আমি হাতটা ধুয়ে আসছি। না না, অত তাড়াহুড়ো করতে হবে না, আমি বসছি, তুমি খাওয়া শেষ করে এসো। শোনো, ওদের ভাবসাব আমার ঠিক সুবিধা ঠেকছে না। যাই বলো আর যাই উত্তর দাও, একটু ভেবেচিন্তে দিও, কেউ যেন কোনো কিছু বুঝতে না পারে। ঠিক আছে, আমি ওদের সাথে তেমন কোনো কথা বলবো না, তুমি খাও। ওদিকে সখিনা আর লাবণী ঘরে ঢুকে দেখে একটা খাট ছাড়া আর কিছুই নেই। এটা কি হলো? আমি আরো ভাবলাম ও খেতে খেতে ঘরে এসে জিনিসগুলো খুঁজে দেখবো, কিন্তু এদের ঘরে যে কোনো কিছুই নেই। হ্যাঁ, আমিও তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তাহলে এতদিন কি সবাই শুধু গুজব ছড়িয়েছে? তোমার ঘরে যে কোনো কিছুই নেই। গরিবের সংসার ভাবি, কি বার থাকবে? হ্যাঁ, আমাদের জিনিস ঘরে থাকে না, তোমাদের জিনিস রান্নাঘরে পড়ে থাকে। চোরের জিনিস আর কে চুরি করবে? ভাবি, আপনি কিছু বললেন? না না, কিছু না। ভাবি ওঠো, এবার যাই। হ্যাঁ চলো। মমতাকে দেখে তো পোয়াতি মনে হচ্ছে, নিজের খেয়াল রেখো। কালু, বউয়ের খেয়াল রেখো। ঠিক আছে ভাবি। কি হলো? ওদের কথা আমার সুবিধার মনে হলো না। কাল তুমি কোন বাড়ি চুরি করেছো? ওই হাবলুর বাড়িতে চুরি করেছিলাম, তাই ওর বউ হয়তো জিনিস খুঁজতে এসেছিল, কিন্তু ওরা তো আর জানে না অত কাঁচা চোর আমি নই যে চুরির জিনিস এনে ঘরে রাখবো। সে তুমি যত পাকা চোর হও, তোমার এবার এসব বন্ধ করা উচিত। সামনে আমাদের সন্তান হবে, লোকে তাকে চোরের সন্তান বলবে। আমি কালো চোর, আমাকে ধরবে এমন সাধ্য কার আছে? ওসব কাজ ফাজ আমাকে দিয়ে হবে না। আমার কানে কাছে প্যান প্যান করো না, আমি আবার ঘুমাবো। মমতা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে চলে যায়। পরদিন চুরির ঘটনায় গ্রামে একটা হৈ হৈ ভাব শুরু হয়ে যায়, কারণ চুরিটা এবার হয়েছে মোড়লের বাড়িতে। মমতা অনেক বারণ করার পরেও কোনো কথা না শুনে সে রাতে আবার চুরি করতে বের হয় সে। সকালে খবর পেয়ে সবাই মোড়লের বাড়ি হাজির হয়। কালুকে সেখানে এক গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। মমতাও খবর পেয়ে দৌড়ে সেখানে যায়। এবার তোমরাই বলো, কি শাস্তি হওয়া উচিত ওর? ওকে আমাদের হাতে ছেড়ে দিন, আমাদের ক্ষতি করেছে, আমরাও শাস্তি দেব। তোমাদের মতো রাগ আমারও হচ্ছে, তবে ওকে পুলিশে দেওয়াই উচিত। দুদিন পর জেল থেকে ছাড়া পেয়ে আবার একই কাজ শুরু করবে, আমরা তা সইব না। এই চল, মার ওকে। দয়া করে ওকে আপনারা ছেড়ে দিন, দয়া করুন, আমরা এই গ্রাম থেকে চলে যাব, দয়া করুন। কিন্তু তারা থামে না। মমতার চোখের সামনে কালু মারা যায়। মমতা পাথর হয়ে বাড়ি ফিরে আসে। কালুর মৃত্যুর পর মমতা খেয়ে না খেয়ে দিন কাটাতে থাকে। একদিন রাতে পেট ব্যথায় সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু চোরের বউকে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। নিরুপায় হয়ে সে নিজেই নদী পার হওয়ার জন্য এক নৌকায় ওঠে। মাঝি ভাই, আমাকে একটু নদী পার করে দাও, আমি আর যন্ত্রণা সইতে পারছি না। এসব ঝামেলা আমি পড়তে চাই না বাপু, তুমি অন্য রাস্তা দেখো। ওই নৌকায় তো মাঝি নেই, আমি নিজেই নৌকা করে যাব। কিন্তু কিছু দূর গিয়েই সে যন্ত্রণায় আর নৌকা চালাতে পারে না। সেই নৌকাতেই সন্তান সহ সে মারা যায়। সেই থেকে এই নদী আর কেউ রাতে পার হতে পারে না। স্যার, আপনার নদীর ঘাট চলে এসেছে। এই নাও তোমার টাকা। আর হ্যাঁ, তোমার গল্প কিন্তু বেশ মজার ছিল। এটা গল্প নয় স্যার। আচ্ছা আচ্ছা, এবার আমি আসি।
সত্যি তো, এটুকু রাত, তাতে কোনো নৌকামাঝি কিছুই নেই। এমন সময় এক নৌকা তীরে ভিড়তে দেখা যায়। মাঝি ভাই, বলছি আমাকে একটু নদীটা পার করে দেবে? কেন মশাই, আমার কি নিজের জানের প্রতি মায়া নেই? আমি পারবো না। আর আপনি কেন মরতে এসেছেন? জানেন না নাকি কিছু? জানি তো, তবে ওসব আমি বিশ্বাস করি না। সে না করলে নাই, আমি যেতে পারবো না। 1000 টাকা ভাড়া দেবো। টাকার লোভ বড় আজব জিনিস। বেশ, চলুন তবে। ও আসছে, ও আসছে। হায় রে, সামান্য কটা টাকার লোভে কি ভুল করে বসলাম আমি। আজ আপনিও মরবেন, আর আমাকেও মরতে হবে। বাতাসে পেতনির অট্টহাসি ভেসে আসে। শাহিনও এবার ভয় পেয়ে যায়। কে রে, নদী পার হতে এসেছিস? এত সাহস তোদের? তুমি যা করছো তা একদম ঠিক করছো না। এই, কে তুই? আমাকে এসব বলার তুই কে? আমি এই গ্রামে নতুন ডাক্তার হয়ে এসেছি, আর তোমার কথা সব জেনে এসেছি। তাই বলছি, তুমি ঠিক কাজ করছো না। ঠিক ভুল জানি না, আমি কাউকে বাঁচতে দেব না, তোকেও না। তুমি কত যন্ত্রণা নিয়ে মরেছিলে মনে আছে? তুমি কি চাও আর কেউ এমন যন্ত্রণা পাক? না, তা চাই না। তাহলে কেন এমন করছো? ওরা আমাদের বাঁচতে দেয়নি। তার শাস্তি ওরা পাবে। আমি তোমায় কথা দিচ্ছি, তোমাদের মৃত্যুর সাথে যারা জড়িত তাদের সবাইকে আমি পুলিশে দেব। কথা দিলে? হ্যাঁ, দিলাম। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ডাক্তার। আমাদের এই গ্রামে এত দূর কেউ আসে না। তবে চলে যেতেও সময় লাগবে না। এমন কথা কেন বলছেন? আমরা আপনার কোনো অসুবিধা হতে দেব না। আপনাদের গ্রামে কিছুদিন আগে এক লোক আর তার স্ত্রী মারা গেছেন। তার বিচার না হলে আমি এখানে থাকবো না। মানে? সেই চোরকে যারা পিটিয়ে মেরেছে তাদের বিচার করতে হবে। হোক সে চোর, তবে তাকে পিটিয়ে মারাও অন্যায়। আর তার স্ত্রীকে আপনারা কেউ সাহায্য করেননি, এ তো অমানবিক আপনারা। বেশ, তবে তাই হবে। তবু আপনি চলে যাবেন না দয়া করে। মোড়ল সেই গ্রামবাসীদের ধরে পুলিশে দেয়। আমি আমার কথা রেখেছি। এবার থেকে আমি আমার কাজ করব, আর আপনারা ওই নদী রাতের বেলায় পার হতে পারবেন।